বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদের মেম্বার অব পার্লামেন্ট ইলেক্ট নীলুফার চৌধুরী মনি। আমার বায়বসে আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অভিনন্দন সংসদ সদস্য হিসেবে মনোনীত হবার জন্যে। নানামুখী অর্থাৎ চতুর্মুখী সংকটের মধ্যে বলা যেতে পারে সরকার যাত্রা শুরু করবার পর থেকেই। একদিকে রাজনৈতিক নানা ইস্যু নিয়ে নানা বিতর্ক চলছে, অপোজিশনের জামাত, আওয়ামী লীগ বাইরে রাজনীতির একটা থ্রেট হিসেবে সবসময় আছে, এবং সেই সঙ্গে অর্থনৈতিক সংকট, একটা তীব্র যুদ্ধের কারণে জ্বালানির সূত্র ধরে বিদ্যুৎ জ্বালানির সূত্র ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে নিরাপত্তা ঝুঁকি, যেটা বাংলাদেশ পুলিশই ইতিমধ্যেই গোটা দেশবাসীকে জানান দিয়েছে যে কোনো সময় জঙ্গি আক্রমণ হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কি মনে করছেন এই সংকটগুলো এত ক্ষমতায় এসেই মোকাবেলা করবার জন্য সরকারের প্রস্তুতি, অগ্রাধিকার, সেটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচক বর্ষিয়ার নেতা চন্দন ভাইকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি ভাগ্য বলি যেটাই বলি না কেন, এটাই সত্যি, যতবার তারা রাষ্ট্রীয় দায়িত্বে আসেন এত বেশি সমস্যায় জর্জরিত একটা দেশের দায়িত্ব নিতে হয়। আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ধরি যে একটা নতুন দেশ, আপনার গণতন্ত্র নাই, বাকশাল কায়েম হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নাই, আপনার অভাবে জর্জরিত, দুর্ভিক্ষ, সব কিছু মিলে যে অবস্থায় মনে করে নাই যে কেউ ওই দেশটা সোজা হয়ে দাঁড়াতে পারবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, হয়তো বা তাকে ওনাকে যেভাবে আসতে হয়েছিল এটা একরকম, আমি বলবো যে আল্লাহর একরকম বিশেষ রহমত, এবং এরকমই হয়তো ধার্য করা হয়েছিল যে উনি যে কিছু পারবেন এটা কেউ চিন্তা করে নাই প্রথম দিকেও, এবং ওনার সবাই প্রায় তার এন্ট্রিতে ছিল। তারপরে উনি কিন্তু রাষ্ট্রটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন। তারপরে এরশাদের 9 বছরের অনাচার, নির্যাতন, আপনি তখন স্টুডেন্ট, আমরাও তখন স্টুডেন্ট, এই যা দেখেছি। এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলেন একজন গৃহবধূ থেকে। তখনও মনে করা হয়েছিল যে বাংলাদেশটার যে অবস্থা, খুবই খারাপ অবস্থা, নাজুক ছিল তখনও গণতন্ত্রকে এক ধরনের শানিত করার চেষ্টা করেছেন, উন্নয়নের ছাপ রেখেছেন। তারপর আবার প্রাকৃতিক দুর্যোগও ছিল তখন। আপনার মনে পড়ে যে 90 যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, যে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায়। এই সব কিছু মিলে পরবর্তী আজকে যে অবস্থায় আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, উনি চিন্তা করেন নাই, আমরাও করিনি, আপনারাও করেন নাই, যে বিশ্বে এমন একটা যুদ্ধ দামামাটা এই সময়টায় বেজে উঠবে। এবং দায়িত্বটা নেওয়াটা কবে? প্রথম রোজা থেকে, রমজান শুরু হওয়া থেকে, যেটা বাংলাদেশের মতো দেশে একটা চ্যালেঞ্জ। রমজান বলি, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান ম্যানেজ করা, এই যে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সব কিছু, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন উনি, ওই জায়গাটায় সফল হয়েছেন। আমি বলবো না যে খুব বেশি সফল হয়েছেন, যেমন পরিবহনের কিছু সমস্যা ছাড়া বাকিগুলোয় উনি কিন্তু মাশাআল্লাহ, যে একটা দেশের একদম তলানিতে অর্থ তো আপনি যে কথাটা বললেন, অর্থ সংকটটা তো এমন না। অর্থ সংকট, ফ্যাসিস্টরা অর্থ সংকটে রেখে গেছিল দেশটাকে। তারপরে আমরা মনে করেছিলাম আন্তর্জাতিক মানের একজন লোককে যখন দায়িত্ব দেওয়া হলো, হয়তো বা আমরা আন্তর্জাতিকভাবে সহযোগিতা অনেক পাবো, ফ্যাসিলিটিস পাবো। আমরা কোনোটাই পাইনি, বরং যা ছিল সেটাকে আরও লুটপাট করে আরও মানে ছোট্ট গর্ত বা চলমান গর্তটাকে আরও অনেক বেশি করা হয়েছিল। তো সেটার সঙ্গে আজকে যে যুদ্ধটা বিশ্বের, সেইখানের সাথে কিন্তু জ্বালানি, এই জ্বালানিটায় কিন্তু
হ্যাঁ, অর্থ কম সেটা একটা জিনিস, কিন্তু এটার সঙ্গে জ্বালানির সম্পর্ক ছিল না। এর কমের মধ্যে থেকেও যেটা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে যে কেউই অর্থের চেয়ে সরবরাহটা বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটাই সেই জায়গায় আগে হয়তো বা যেটা কিন্তু সরকার তো বলছে না যে তার সরবরাহ সংকট আছে। আমি সরকারের হয়েও কথা বলছি না, আমি জনগণের হয়ে কথা বলছি। সরকার যেমন, আমি পুরাপুরি সরকার সম্পর্কে জানি না, একজন রাষ্ট্রীয় সরকার হিসেবে আমি এটুকু বলতে পারি, সরকার পুরোপুরি কোনো কিছু বলা সরকারের ঠিকও না। কারণ আপনি একটা রাষ্ট্রে, আপনার মতো জিল্লুর যেমন আছে বুদ্ধিজীবী হিসেবে বুদ্ধি বিলায়, আরেকজন আছে বুদ্ধি নাই বলে সে আবার আপনার মুখোপক্ষী হতে হয়। তো রাষ্ট্রকে চালাতে হয় কিন্তু সবাইকে নিয়ে। তো কে কতটুকু কথাটা রাখতে পারবে, ধারণ করতে পারবে, এটার একটা ব্যাপার থাকে, যে কারণে রাষ্ট্রের অনেক কিছুই থাকে যেটা সবার জন্য না। তো সেই জায়গায় আমি বলবো যে রাষ্ট্র যেটা বলছে, তেল যতটুকু আছে, জ্বালানি যতটুকু আছে, ততটুকু সাশ্রয়ীভাবে চালালে আমরা হয়তো অনেকটুকু চলতে পারবো, চেষ্টা করব। কিন্তু যদি এটা যেমন ইচ্ছা তেমন যদি করে, তাহলে হয়তো আরও সমস্যায় পড়তে পারে। যে কারণে রাষ্ট্র তার মতো করে, যখনই আপনার তেল থাকে না, তেলের সাথে বিদ্যুতের সম্পর্ক, জ্বালানির সম্পর্ক, সমস্ত কিছুর বাজারের সম্পর্ক, সব কিছুর সম্পর্ক, তো এই সব কিছু কিন্তু ওইভাবে চলে আসছে। এর মধ্যে যেটা বলছে নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি সবসময়ের জন্যই ছিল। আপনার মনে পড়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই 15.5 বছর, তারা তাদের পছন্দ মতো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করত, নিরাপত্তা ঝুঁকিকে সমাধান করার চেষ্টা করত, বা দেখাতো জনগণকে সমাধান করেছে। সৃষ্টি নিরাপত্তা ঝুঁকি যদি এখন কাউকে ভয় দেখায়, চোখ রাঙানি দেখায়, আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার চৌকস, তারা অন্তত এই জিনিসটা, এবং অতীত ইতিহাস থেকে খাটিয়ে, আপনার মনে আছে যে নরসিংদীর আপনার মান্নান ভূঁইয়ার সময়, তখন অনেকগুলো একই দিনে অনেকগুলো জেলায় বম্পিং হয়েছিল, হ্যাঁ 63টা জেলায় 500 স্থানে অ্যালার্ম হয়েছিল, কিন্তু ওইটার পরে কিন্তু আর বড় ধরনের ঘটনা ঘটে নাই। ওইটাই এক ধরনের ভয় দেখানো, এই যে ভয়ের রাজত্বে ভয় সৃষ্টি করার এক ধরনের মানুষ থাকে, এক ধরনের কিছু শ্রেণী থাকে, সেই শ্রেণীটাই হয়তো বা এই নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটাও এখন আবার নতুন করে এটা করছে। তবে আমি তাদেরকে বলবো যে আজকে যারা রাজনীতিতে আছেন, তারা তাদের মতো যদি ওই দ্বন্দ্বেই জড়িয়ে যায় শুরুতেই, তাহলে যতটা না সমস্যা আমাদের, তাদের সমস্যা কিন্তু আরও বেশি। আমি আসছি আপনার কাছে। মেসার সাজ্জাদ জহির চন্দন, ক্ষমতাসীনরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে অনেক সাফারিংসের মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করে আসলে ক্ষমতায় কিন্তু 2 মাসের খানিকটা বেশি সময় গেছে, কিন্তু এই যে নানামুখী সংকট থাকতেই পারে, কিন্তু দেখার যেটা বিষয় সেটা হচ্ছে যে সংকটটা কিভাবে তারা মোকাবেলা করছে, ম্যানেজ করছে, অ্যাড্রেস করছে, এবং এর মধ্যে কতখানি ডিনায়াল আছে, কতখানি আন্তরিক চেষ্টা আছে। এই জায়গা থেকে আপনি কি মনে করেন, এবং মানুষের যে জনপ্রত্যাশা, সেই জনপ্রত্যাশা সঙ্গে তাল মিলিয়ে তারা চলবার চেষ্টা করছে কি না? ধন্যবাদ সঞ্চালক জিল্লুর রহমান, আমার সহ আলোচক নীলুফার চৌধুরী মনি, এবং যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত হলো যে বাংলাদেশ সংকটের মধ্য দিয়েই অগ্রসর হচ্ছে। এই সংকটগুলো নতুন কিছু না। তার একটা বড় কারণ হলো দেশের রাষ্ট্র এবং দেশের অর্থনীতি, দেশের সমাজ যে ব্যবস্থায় পরিচালিত হয় তারই প্রতিফলন ঘটে দেশে, রাষ্ট্রে। আপনি মুক্তবাজার অর্থনীতির দ্বারা আপনি দেশ পরিচালনা করছেন, তথাকথিত মুক্তবাজার, এবং সেই মুক্তবাজার অর্থনীতি দ্বারা দেশ যখন পরিচালনা করছেন, আপনার দেশে এই সংকটগুলো আসবেই। এখন প্রশ্ন হলো এই সংকটগুলো কে কীভাবে মোকাবেলা করবে। তো আমরা একটা বিষয় প্রত্যাশা করি, সেটা আমরা আশাও করি, যে বর্তমান সরকার 2-2.5 মাস বা তার বেশি সময় এসছে, তাকে এই সংকটগুলো তো মোকাবেলা করতেই হবে। কিন্তু এই সংকট মোকাবেলার ক্ষেত্রে আপনাকে প্রথমত দেশের স্বার্থ, এটাকে আপনাকে দেখতে হবে। কারণ আমরা দেখেছি বিএনপি তারা স্লোগান দিয়েছে সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা এটাও দেখলাম যে 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে
আমেরিকার সাথে একটা অসম বাণিজ্য চুক্তি করলো ইউনূস সরকার, এবং এক ধরনের গোপন চুক্তি করে ফেললো, যে চুক্তির বলে বাংলাদেশটাকে আমেরিকার একটা গোলামি বলবো না, মানে গোলামিতে দেশটাকে পরিণত করে দিল, যে বাংলাদেশ আমি গোলাম হয়ে থাকবে। কত ভয়াবহ এই চুক্তিটা, এবং আমরা অবশ্যই প্রত্যাশা করব সবার আগে বাংলাদেশ যারা বলছেন তারা এই চুক্তিটা অবিলম্বে বাতিল করবেন, কারণ এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে এবং দেশের গুরুতর সংকট তৈরি করবে। দ্বিতীয়ত হলো যে আমরা জানি যুদ্ধ হচ্ছে, স্বাভাবিকভাবে সারা বিশ্বে তার প্রভাব পড়ছে। আমাদের এখানে যে প্রবলেমটা আগেও আমরা দেখছি সেটা হলো এই, যারা সরকারে থাকেন তাদের মন্ত্রী বা আমলারা, বিশেষত মন্ত্রীরা যে ধরনের মন্তব্য করেন এই সংকটগুলোকে আরও বাড়িয়ে দেয়। যেমন জ্বালানি সংকট নিয়ে কিছু কিছু মন্ত্রীর মন্তব্য এই সংকট কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। কারণ একটা, আমি যতটুকু জানি, একটা যে কোনো দেশের তার 1.5-2 মাসের জ্বালানি মজুদ তার থাকে, সেটা বাস্তব। কিন্তু আপনি যখন সংকটটা শুরু হলো, প্রথম দিন থেকে আপনার এক ধরনের ভীতি, এক ধরনের আতঙ্ক এবং সরকারের কথাবার্তার ভেতর দিয়ে সেগুলো চলে আসলো, যার ফলে সংকটটা হওয়ার কথা ছিল 1 মাস পরে, যেহেতু আমার 1.5 মাসের মজুদ আছে, কিন্তু আগেই সংকটটা শুরু হয়ে গেল। এবং এখানে একটা সিন্ডিকেট, এই জ্বালানির ক্ষেত্রে তারা একটা সিন্ডিকেট তৈরি করলো, এবং এটা পরিষ্কার এই সিন্ডিকেট, আপনি বলছেন সরকার সিন্ডিকেট তৈরি করেছে বা সরকারের ভূমিকার কারণে, সরকারের সংশ্লিষ্টরা সরকারের ভূমিকার কারণে ওকে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, একটা সিন্ডিকেট তৈরি, প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট এই সংকটটাকে আরো বাড়াই দিছে। এখন এখানে ডিস্ট্রিবিউশন, যেটা বলতেছি, ডিস্ট্রিবিউশন এবং ম্যানেজমেন্ট, যেটা একটা গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য, সেখানে কতটুকু করতে পারবে সেটা আমরা জানি না। কারণ একটা বিষয় আপনাকে সবসময় আমাদের বিবেচনা রাখতে হবে, যে জ্বালানি সংকটের সাথে আমার বিদ্যুৎ, আমার গণপরিবহন, আমার বাজার ব্যবস্থা, সব কিছু কিন্তু এর সাথে সংশ্লিষ্ট হয়ে আছে। একটা সংকট থেকে অনেকগুলো সংকট তৈরি হতে পারে। এখন সরকারকে এই জায়গাটাতে তার যে বক্তব্য বা যে কথা বলে উনি ক্ষমতা এসছেন, যে ইশতেহার দিয়েছেন, সেইভাবেই তাকে পরিচালিত করতে হবে, সংকট মোকাবেলা করতে হলে তাকে। এবং এই সংকটগুলো যেমন আছে, পাশাপাশি রাজনৈতিক সংকটও কিন্তু কিছু তৈরি হয়েছে, বিশেষত গণভোট সংস্কার এগুলো নিয়ে। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য, বাংলাদেশে একটা সংসদ চলছে, সেই সংসদে আমার আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে এই বিষয়ে কোনো বক্তব্য না আসে, দেখা যাচ্ছে সংসদে গণভোট সংস্কার এটার বিতর্ক চলছে। আমরা আগেও বলেছিলাম যে গণভোট অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই, সংবিধান সম্মত না। আর সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কার তো থেমে থাকে না, একটা প্রক্রিয়ার মধ্যে সংস্কার অগ্রসর হয়। কিন্তু আমরা দেখছি আজকে গণভোট সংস্কার নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি, তার সাথে যুক্ত হয়েছে নতুন একটা তথাকথিত প্রজন্মের শক্তি বলবো আমি, তারা যুক্ত হয়ে আজকে রাজনৈতিকভাবেও একটা সংকট তারা তৈরি করছে। আমরা মনে করি আজকে অর্থনৈতিক সংকট, কারণ ব্যাংকগুলো তো আসলে ফাঁকা, অর্থ ব্যবস্থা খুবই খারাপ। আবার দেখেন, সম্প্রতি দেখলাম এস আলম, যাকে ইন্টারিম গভর্নমেন্টের সময় তাকে পালিয়ে যেতে হয়েছে তার সম্পদ, সেই এস আলম গ্রুপের প্রতিনিধিরা আবার তারা ফিরে আসছে বিভিন্ন জায়গায়, তাদের এগুলো তারা গোছায় নিচ্ছে। তার মানেটা কি? যে আপনি ধনিক তোষণ করবেন, আপনি যে সমস্ত ব্যবসায়ীরা ঋণ খেলাফি, প্রায় 7.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাফি, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না, সেগুলো ব্যবস্থা নেন। এই ব্যবস্থাগুলো নিতে পারলে রাজনৈতিকভাবে তো অবশ্যই রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, কিন্তু অর্থনৈতিকভাবে এই সংকট মোকাবেলা করতে হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা দীর্ঘ 16 বছর 17 বছর লুটপাট, দুর্নীতি, দুঃশাসন যারা করছে, সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে অর্থনীতিকে টেকানোর জন্য, দেশটাকে বাঁচানোর জন্য। নীলুফার চৌধুরী, অনেকগুলো প্রসঙ্গ, মানে এসালাম থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, সংসদে কি আলোচনা হওয়া উচিত সেটা বাদ দিয়ে অপ্রয়োজনীয় আলোচনা, নানান কিছু। জি, আমি আরও খুশি হতাম যদি চন্দন ভাই যে কথাগুলো বলেছেন অবশ্যই জরুরি, তার সাথে যদি বলতেন যে এই যে হামের টিকার জন্য 198টা সন্তান ঝরে গেল, আমাদের চলে গেল
আমরা অসময়ে বিদায় আমি নিতে এটা হলো। আলোচনায় নিয়ে আসতাম, এটা 19,000 এখন পর্যন্ত 1 মাসে হামের রুগী, এর মধ্যে কতজন বাঁচবে আমরা জানি না। এই কথাগুলো, এই যে সংসদে আপনার জ্বালানি আছে কি নাই সেই কথাগুলো, এবং যেটা যে কি চুক্তি হয়েছে, এই কথাগুলো কিন্তু বিরোধী দলের কথাগুলো, কিন্তু সরকারি দলের না। সরকারি দল অনেক কিছু চাইলেই বলতে পারে না। আমি ওই পাশে থেকে ওনার ওই চেয়ারটায় বসে আমি যে কথাগুলো আপনার সাথে কথা বলতে পারতাম জাতির উদ্দেশ্যে, আমি এখন চাইলেও অনেক কিছু আমি ওইভাবে পারি না। তো এটাই স্বাভাবিক। তো সেই জায়গায় সেটা তো অনেকটা ইজি করে দেবার এক ধরনের অঙ্গীকার আপনাদের সবারই আছে, আর্টিকেল এই জন্য 70 বলছি, কে একটু এদিক সেদিক করে আছে বলেই কিন্তু আমি কথাটা বলছি। আমি যে এটা বলছি না তাই, এই যে বলছি এটাই তো, যে তুমি যে এই আমি কিন্তু বললাম না, এটাও কিন্তু এক ধরনের বলা। তো এই বিরোধী দল তাদের সরকার, তারা মনে করে তাদের সরকার ছিল ইন্টারিম সরকারই তাদের সরকার, যে কারণে তারা অনেক কিছু চাইলেও তারা এখন ওই কথাগুলো তুলে না। কারণ যখনই টিকার কথা আসবে তখনই কিন্তু ওই সময়টার কথা আসবে, কেন টিকা আমদানি করা হলো না। যারা বলেছিল যে এই দেশে উৎপাদন হবে, তারা উৎপাদনের কতটুকু কি করে গেছে সেটাও করে নাই। এবং এইটা না, যে টিকাটা জলাতঙ্ক রুগীর, এই যে এগুলো আরও ডেঞ্জারাস, যে আপনি চোখের সামনে মারা যাচ্ছেন, আপনার টিকা নাই, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদের কি শাস্তি হওয়া উচিত? অপরাধ যেই করুক, যদি তাই সবার জন্য যদি অপরাধের রাস্তাটা যদি এক হয়, আমি আপনি বা রাস্তার একজন রিকশাওয়ালা যদি একই হয়, তাহলে একা রিকশাওয়ালা কেন শুধু শাস্তি ভোগ করবে? কেন আমি না, কেন আপনি না? এই কথাটা আমরা বলতে পারি না, এই কথাটা আমরা বলি না। আমাদের জুজুর ভয়টা সবসময় ছিল, আছে, বিশেষ করে এই রাজনীতিগুলো। আমি এখন ওনাদের কথা বলবো, ওনারা যা বলেন তা করেন না। এই চন্দন ভাইরা, আমি ছোটবেলা থেকে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি ওনাদের টিকা মারা যে কি পছন্দ করতাম জিল্লুর ভাই। আমি রিক্সা ভাড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, আমি ঘুরে ঘুরে রিক্সা দিয়ে খাতা নিয়ে ওনাদের টিকাগুলো লিখতাম। হ্যাঁ, লিখতাম, এবং মনে হতো যে ইস, আমার মনের কথাটা ওনারা কিভাবে বলে। ভ্যানগার্ডে আরও এরকম 2-4টা পত্রিকায় চাঁদা দিতাম, রুমে রুমে যায় রাতে চাঁদা নিত। হ্যাঁ, চাঁদা দিতাম, আমাদের গালি দিত, আমরা দেখতাম। তখনও কিন্তু আমরা রাষ্ট্রীয় দায়িত্বে, 90-এর সময়ের কথা বলছি, 96-95 দিতাম। কিন্তু তারা কিন্তু ওই জায়গাতেই পড়ে থাকলো। তাদের মতো যদি 2-4-5 জন 10 জন সংসদে যদি আসতেন, সংসদটা অন্তত পক্ষে ওই তেলের জন্য আপনার ওই সারা বাংলাদেশ ঘুরে আনু মোহাম্মদরা এখন কেন জানি তারা চুপসে গেছে। তাদের কিন্তু আমরা গত সরকারেও দেখি নাই, এখনও দেখি না ওরকম। তা এই জায়গাগুলো আমরা চাই যে সত্যিকার অর্থে সরকারকে বিরোধী দলের মতো সমালোচনা করুক, সরকারকে ক্ষুরোধার অস্ত্র দিয়ে সরকারকে চুলচেরা হিসাব করুক, বিবেচনা করুক। তাহলে না গণতন্ত্র আপনার মুক্তির পথটা খুঁজে পাবে, গণতন্ত্র তার নির্ভয়তা খুঁজে পাবে, গণতন্ত্র তার জবাবদিহিতা খুঁজে পাবে। এই জবাবদিহিতা আমরা কখনোই, যে শ্রেণীটা আজকে বিরোধী দলের জায়গায় বসে আছে তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তাদের একটা অন্যরকম হিসাব আছে, ওই হিসাবটা মিললেই তারা মিলে, ওই হিসাবের বাইরে তারা মিলে না। কিন্তু যারা দেশ নিয়ে ভাবে, যারা দেশকে একটা মানে কি বলবো, এটা এক ধরনের প্রেয়ারের মতো মনে করে, যে যারা দেশের সার্বভৌমত্বের জন্য জীবনটা বিসর্জন দেয়। উনি একটা প্রশ্ন করেছেন যে সবার আগে বাংলাদেশ, সেটা অনুপস্থিত দেখছেন কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও। উনি যেটাই বলুক, আমি এই মুহূর্তে, আপনি আমাকে ডেকেছেন, এই ডাকাটা যদি আপনি সেপ্টেম্বর অক্টোবরের পরে হয়, আমি ওনার অনেক কথার জবাব দিব। 2 মাসের সরকার আতুর ঘর ছাড়ে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে 40 দিন একজন সাধারণ মানুষের বাচ্চা সন্তানকে, ওনার সন্তানকে 40 দিন ধরা হয় আতুর ঘরে। তো যে সরকার আতুর ঘরে আছে তারা আপনি কতটুকু দোষ দিবেন? আপনি তো নিজেই ধার্য করেছেন 100 দিন পর্যন্ত হানিমুন পিরিয়ড। তা হানিমুন পিরিয়ডটা সরকারের যায় নাই, আপনি এর মধ্যে আপনি নিজেই বলছেন এতগুলো সমস্যায় ভুগছে। কারণ আপনি এই রাষ্ট্রীয় দায়িত্বটা নিয়েছে বিএনপি তো আইসিইউতে, সিসিইউতে যে দায়িত্বটা নেওয়া যায়, আপনি বলতে পারেন ভেন্টিলেটরটা কিনা, ভেন্টিলেশনটা আছে কিনা, যদি খুলে থাকে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ।
কারণ আমি যুদ্ধের মধ্যে 17 বছর এক ধরনের যুদ্ধ ছিল, 1.5 বছর আরেক ধরনের যুদ্ধ ছিল। ওই 1.5 বছর কিন্তু যুদ্ধ কাটে নাই, বরং যুদ্ধের আরো রকম ফের ডালপালা এত বেশি গজিয়ে রেখে গেছে যে ডালপালা কাটতেও কিন্তু 2.5 বছর লাগবে, 3 বছর লাগবে। তারা কিন্তু আপনি যে 15 বছর 15.5 বছরের যে অন্যায় হয়েছে, যে উনি বলেছেন 7.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, উনি একবারও বলেন নাই কত লক্ষ কোটি টাকা দেশ থেকে দেশের টাকা বাইরে চলে গেছে। দেশের টাকা যখন বাইরে যায় তখন কাগজের টাকা যায় না, সেটা যায় ডলার হয়ে, সেটা যায় পাউন্ড হয়ে, সেটা মিনিমাম সেটা রুপি হয়ে যায়, বা আপনার এখন ওই চাইনিজ টাকা যেটাকে বলে কি ইউয়ান হয়ে যায়। তাহলে আপনার টাকা কিন্তু আপনার কাগজের টাকা আপনার কাছেই আছে, তাহলে এই টাকার দাম কতটা কমে যাচ্ছে, এটা কাগজের মতো হয়ে যাচ্ছে। আপনি সমস্ত রস কস সব কিছু আপনি নিগড়ে নিয়ে গেলেন গিয়া। তো এটা যদি বলতে আরও ভালো লাগতো। এবং এই ডলারটা কোথা থেকে আসে? শুধুমাত্র আমাদের প্রবাসী ভাই বোনদের কষ্টার্জিত পয়সা আর গার্মেন্টস সেক্টর থেকে কিছু রপ্তানি, সেটাও কমে গেছে। এই দুইটা যদি কমে যায়, এই যে যুদ্ধে শুধু তেল সমস্যা তা না, যুদ্ধে কিন্তু চাকরির সমস্যা আমাদের ভাই বোন। এই রেমিটেন্স যখন কমে যাবে তখন কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই কথাগুলো চিন্তা করতে হবে। বিএনপি এমন একটা দল, অনেকেই তো মনে করেছিল, বলেছিল এমন যে বিএনপির ডাইকে এনে ক্ষমতা দিলেও বিএনপি নিবে না, কারণ এই সময়টা ক্ষমতা, এটাকে কোনো ক্ষমতা বলে না, রাষ্ট্রের কিছুই নাই, একটা কিছুই নাই রাষ্ট্রে। আমি চন্দন ভাইদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যতটুকু পারেন পাশে দাঁড়ান বিএনপির। আমার অনেক এই 2 মাসে অনেক কিছু ভালো কাজ করেছে, অনেকের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে, বিএনপি এত কিছুর পরেও যে জামাতের আমির সরাসরি বলছে যে বিএনপি সবচেয়ে বেশি খারাপ কাজ করছে, যে এনসিপির চিফ বলছে যে বিএনপি সবচেয়ে এই 2 মাসে সবচেয়ে অজনপ্রিয় হয়েছে, সেই তাদেরকে কিন্তু বিএনপি রাষ্ট্রীয়ভাবে সমস্যা দূরকরণের কারণে, জাতীয় সমস্যা দূরীকরণের জন্য তাদেরকে একটা কমিটি করে 5 জনের নাম চেয়েছে। এই যে 5 জন, এটা বাংলাদেশে অতীতে কোনো দিন হয় নাই, এটা এই সময়টাই হয়েছে। এবং বিরোধী দল তাদের নাম দিয়েছে, এবং আমরা আশা করব যে এই সমস্যাগুলো, এটার সঙ্গে আরও হয়তোবা আপনাদের মতো যারা প্রথিতযশা রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তারাও এটার সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতো কিভাবে কি করা যায়। কারণ রাষ্ট্রটা শুধুমাত্র বিএনপির না, রাষ্ট্রটা শুধুমাত্র যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের না, রাষ্ট্র যেটা তারেক রহমান সাহেব বলেছেন, আমাকে যারা ভোট দিয়েছেন, আমাকে যারা ভোট দেন নাই, এবং আমাকে ভোট যারা দিতে পর্যন্ত আসেন নাই, আমি সবার প্রধানমন্ত্রী। তো এই যে আমি সবার প্রধানমন্ত্রী, এই জায়গা থেকে আমি বলতে চাই যে উনি যখন এই কথাটা চিন্তা করেছেন, উনি নিশ্চয়ই এটার প্রতিফলনের জন্য ব্যবস্থা করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা ফ্যামিলি কার্ড যখন হয়, একজন মহিলা কিন্তু বলেছিল জয় বাংলা। তো জয় বাংলা বলেছিল, যদি সত্যিকার অর্থে যে শুধু জিন্দাবাদ খুঁজে যদি দিত ফ্যামিলি কার্ড, এটা কিন্তু তৃণমূল পর্যন্ত বিএনপির কমিটি আছে, দিতে পারত, কিন্তু সেটা করে নাই দেখে কিন্তু জয় বাংলা বলেছে। এতে কিন্তু আমরা কষ্ট পাইনি, আমরা খুশি হয়েছি, কারণ ওই মহিলা তার জয় বাংলা কেড়ে নেওয়ার জন্য বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় এসেছে সে যেন বেঁচে থাকে আর 10টা মানুষের মতো। থ্যাংক ইউ মিস্টার সাজ্জাদ জহির। ধন্যবাদ। এখানে কতগুলো বিষয় আসছে আর কি। আসলে অন্তর্বর্তী সরকারের যে বিষয়গুলো, এখানে আপনাদের কাছে আকাঙ্ক্ষা আছে, আপনার আক্রমণের পাল্টা আক্রমণও আছে। না, অন্তর্বর্তী সরকারের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সমালোচনা করে আসতেছি, এবং আমরা তো দাবি তুলেছি যে আজকে অন্তর্বর্তী সরকারের সময় যারা দুর্নীতি, যারা লুটপাট, যারা এই যে চুক্তি করেছে, যারা জড়িত, সবাইকে গ্রেপ্তার করে শাস্তি করে বলতেছি আমরা। অন্তর্বর্তী সরকার যেটা আসছিল সেটা স্বাভাবিকভাবেই, এটা আমরা মনেই করি যে শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য যে আসছিল, সেই শ্রেণীরই স্বার্থ রক্ষা করছে, এবং বিশেষত সে আমেরিকা তার স্বার্থ সে রক্ষা করছে এবং তার মতো করে সে চলছে। এবং অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, যেটা একটা মানুষ আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গাটা তো সরকার পিছিয়ে গেছে, সেই জায়গাটা ছিল না। আমরা যে কথাটা বলার চেষ্টা করতেছি যে একটা রাষ্ট্র এবং একটা সরকার পরিচালিত হয় তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে খুব বেশি যে পার্থক্য হবে এটা আমরা মনে করি না, কারণ আপনাকে ক্লাস ক্যারেক্টার, শ্রেণী চরিত্র আপনাকে দেখতেই হবে। সেই শ্রেণী চরিত্রের ভিত্তিতেই আপনাকে, যেহেতু একটা বিএনপি বা আগে যারা ছিলেন তারা একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে,
সেই দৃষ্টিভঙ্গিতে দেশ রাষ্ট্র তারা পরিচালনা করবেন। এবং প্রধানমন্ত্রী একাও যদি কিছু মনে করে অনেক কিছু করতে পারবেন না, কারণ একটা ক্লাস একটা বিষয় এই জায়গাটাতে আছে। এই সরকার আমি বলছি যে 2 মাস, আমিও একই বলি 2 মাস আসছে, অল্প সময়, কিন্তু এর মধ্যে যে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে আমি দৃষ্টি টানার চেষ্টা করছি। ধরেন এই যে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা ইউনুস করে গেছেন, আগের সরকারের, হ্যাঁ আগের সরকার করে গেছেন, এটাকে পর্যালোচনা করার সুযোগ আছে 9 মে পর্যন্ত। 9 মে পর্যন্ত এটা পর্যালোচনা করার সুযোগ আছে। মালয়েশিয়া ইতিমধ্যে এই চুক্তিটা কিন্তু বাতিল করে দিচ্ছে, তার মালয়েশিয়ার গভর্নমেন্ট এই ধরনের চুক্তি। এবং এই 9 মের মধ্যে যদি এটার পর্যালোচনা না করে এটা বাতিল না করা হয়, তাহলে কিন্তু সেই চুক্তি আপনার বলবৎ থাকবে। এই ধরনের বিষয়গুলো আসছে, এই কারণে আমরা এই বিষয়টা সামনে নিয়ে আসছি। আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই সেটা হলো যে মব সন্ত্রাস, মব যেভাবে হচ্ছে আর কি, এটা ইউনুসের আমলে আমরা দেখেছি ব্যাপক মাত্রায় মব সন্ত্রাস হয়েছে এবং এতে কেউ বাদ যায় নাই। এবং এখনও দেখছি যে মব সন্ত্রাসটা হচ্ছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না, কিন্তু হচ্ছে মব সন্ত্রাসটা। আজকে বাংলাদেশ থেকে তাকে আপনি দেখেন, কোনো জায়গায় আপনার বিরুদ্ধে কিছু বললে কিছু লোক এক জায়গা হয়ে সে মব করতেছে। এবং মানুষের যে কথা বলার অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সেই জায়গাটা তো সে করতে, সরকার ব্যবস্থা নিতে পারছে না, তো এটা বাস্তবতা। এবং এই কাজগুলো যদি আপনি দ্রুত না করতে পারেন আপনার, তাহলে কিন্তু যে সমস্যার কথা বলতেছি সমস্যা আরও বাড়তে থাকবে। আপনাকে সমস্যার সমাধানের প্রায়োরিটি ঠিক করতে হবে, যে কোনটা আগে কোনটা পরে কিভাবে কি করবেন আপনি, সেই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ফ্যামিলি কার্ড ইজ গুড প্রজেক্ট, আমরা তো ভালো বলছি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সমস্ত অন্য জায়গায় এর আগে বিভিন্ন সময় অনেক কার্ড দিয়েছে, কিন্তু সেটা দেখা যায় এক পর্যায়ে গিয়ে ম্যানেজমেন্ট এবং যে ডিস্ট্রিবিউশনের যে কথাটা বলতেছি আমরা, সেটার দুর্বলতার কারণে দেখা যায় যে অনেক সময় দলীয় লোকরাই, অতীতের অভিজ্ঞতা এইটাই, যে দলীয় লোকরাই এই ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পায় এবং পেয়েছে অতীতে, এবং সেটাই পাবে। এটা হলো যে আমি এই অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলার চেষ্টা করছি। আজকে ধরেন পার্লামেন্টে আজকে মব সন্ত্রাস নিয়ে আলোচনা কেন হবে না? আজকে পার্লামেন্টে কেন আপনার এই যে টাকা পাচার নিয়ে আলোচনা হবে না? কেন আজকে হামের কথা বলেছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হামের বিষয়ে কেন আলোচনা হবে না? হাম তো যে 211 জন শিশু মারা গেছে, দায়িত্ব কে নেবে? এই দায়িত্বটাকে তো হাসিনা সরকার এবং ইউনূস সরকার, দুই সরকারকে নিতে হবে এটার দায়িত্ব। এবং এই সরকারও দ্রুত নিতে হবে, তাকে দ্রুত এই ব্যাপারে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। আমি সেই জায়গাটায় যাচ্ছি না। আরেকটা বিষয় মনি আপা বলছেন, স্বাভাবিক, আমরা বিরোধী দল যারা, আমরা জামাত এনসি বিরোধী দল না, আমরা সরকারকে অ্যাটাক করব আমাদের উইং থেকে, সেটা লেফট বলেন, মিডল বলেন, যাই বলেন না কেন। আর এনসিপি জামাত তারা অ্যাটাক করবে রাইটিস্ট পজিশন থেকে, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল পজিশন থেকে। তা লড়াইটা কিন্তু ভিন্ন দুই জায়গাতে। তা আমাদের কথাটা হলো যে আমরা তো যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের লক্ষ্য তো রাষ্ট্র সমাজ ব্যবস্থার পরিবর্তন করা, সেটা আমাদের লক্ষ্য, সেই জায়গায় আমরা যেতে চাই। সেটাকে যাওয়ার জন্য আমি দেশের অর্থনীতি, দেশের গণতন্ত্র, এই জায়গাটার উপর আমি জোর দিতে চাচ্ছি। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার জন্য সুবিধা হবে, সেটা আমার যে শ্রমিক শ্রেণীর যে রাজনীতি আমি করি সেই রাজনীতি সুবিধা হবে আমি মনে করি। সেই জায়গাগুলো আমাকে বিবেচনা করতে হবে। এখন আসছে আপনার একটা বিষয়, আপনারা যেটা বলতেছিলেন সেটা হলো যে চুপসে গেছে। আমরা চুপসে যাইনি, আমরা রাজপথে আছি। কারণ আমরা এর আগেও বাংলাদেশের যখন এই আওয়ামী লীগের আমলে কিংবা বিএনপির আগের আমলে, এরশাদের আমলে, যখন দেশের তেল গ্যাস বন্ধনে যখনই কোনো দেশ স্বার্থবিরোধী চুক্তি হয়েছে, আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি এবং প্রতিরোধ করেছি। আমরা যখন সাইফুর রহমান সাহেব বলছিলেন যে মাটির নিচে গ্যাস রেখে লাভ কি, একটা মন্তব্য করতেন, তখন তিনি সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন। আমরা কিন্তু সেটা ঠেকাই দিচ্ছি। আমরা আমাদের দেশের গ্যাস, কারণ আমার দেশের চাহিদা সেটা পূরণ না করে ঠেকিয়ে দিয়েছেন বটে, কিন্তু গ্যাস তো আর উত্তোলন হচ্ছে না। গ্যাস আছে, আপনি পারছেন না তো উত্তোলন করতে, আপনি বাইরের কোম্পানিকেও দিচ্ছেন না, আবার নিজেরাও পারছেন না। কেন বলতেছি গ্যাস উত্তোলন যে করবে, সরকার তো পলিসি থাকতে হবে। এখন আপনি বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস উত্তোলন করতে দিবেন, কোটি কোটি ডলার খরচ করবেন, দেশীয় কোম্পানিকে আপনি প্রাধান্য দিবেন না। সব বিষয়ে সব সামর্থ্য তো সবার থাকে না, ব্যক্তি হিসেবে থাকে না, দেশ হিসেবে থাকে না। আমাদের কিন্তু একটা বিষয় বলি যে জিল্লুর সাহেব, একটা বিষয় শুনে রাখেন,
যে আমাদের যারা এক্সপার্ট আছে বিশেষ বাপেক্স যারা ছিল তারা কিন্তু আগের সরকারকে, হাসিনা সরকারকে তারা বলেছে যে আমরাই যথেষ্ট, এবং তারা করেছে না, ভোলা বিভিন্ন জায়গায় বাপেক্স কাজ করেছে না। আমি বলছি যে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন গ্যাস সেটা দিতে দেয়নি আমরা, আমাদের বন্দর চিটাং বন্দর, সেখানে তো জাতীয়তাবাদী দলের শ্রমিকরা আমাদের সঙ্গে ছিল এই যে বন্দর রক্ষার আন্দোলনে। কারণ আমাদের যুক্তি আসছিল কি যে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশে নাকি এরকম চুক্তি হয়, কিন্তু বাংলাদেশে বন্দর তো একটা দুইটা বন্দর, এরকম না যে বাংলাদেশে শত শত বন্দর আছে। যাক, সেই কাজগুলো আমরা আসি, আমরা চুপসে নাই, আমরা আমাদের জায়গায় আমরা আসি। আমরা একদিকে যেমন স্বাধীনতা বিরোধী, আরো শক্তভাবে দেখতে চান আমাদের স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধ শক্তির বিরুদ্ধে আমরা আছি। পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক যে লুটপাট দুর্নীতি হয়ে আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য এবং গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হোক সেই সংগ্রামে আমরা আছি। চৌধুরী মনি, ধন্যবাদ। আপনারা যে আছেন, আমরা চাই আপনারা সরব থাকেন। সরব থাকলে হবে কি, সরকারের একজন সঙ্গী পাবে, যে সরকারের ভুল ধরবে সে হচ্ছে প্রকৃত বন্ধু, আমরা এটা মনে করি। এখন আপনি মবের কথা বললেন, মব পৃথিবীর সৃষ্টির পরে থেকেই মব আছে, পৃথিবী ধ্বংসের সময় পর্যন্ত মব থাকবে। এটা সম্পূর্ণ মানে একদম বাদ দিবেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা বোধহয় ওইভাবে সম্ভব না। কিন্তু আইনের অনুশাসন যতদিন সিরিয়াসলি কার্যকর, যত বেশি কার্যকর থাকবে ততটা মব কমবে। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমরা যেই হোক না কেন আমরা তাদেরকে কাউকেই আমরা ছাড়বো না। এবং দেখেন নিজ দলেরও অনেককেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, তাকে শাস্তির আওতায় আনা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে, এই জিনিসগুলো। এবং মব কিন্তু তুলনামূলক কমেছে, কিন্তু কিছু কিছু এখনও যেভাবে কয়েকটা, আমি নিজেই বলছি, কয়েকটা মার্ডার দেখলাম আমরা, সত্যি এখানে সরকারের কোনো দোষ নাই, সরকার রিলেটেডের কোনো দোষ নাই, কিন্তু হয়ে আসছে, এটাও হয়েছে। এবং এই জায়গাগুলোতে যত বেশি শক্তিশালীভাবে আইনের অনুশাসন কায়েম হবে তত সামনের দিনের জন্য মবটা কমবে। আমরা বিশ্বাস করি মব কমানোর জন্য এই সরকার খুব সিরিয়াস পদক্ষেপ নিচ্ছে। আর এই যে সরকার যে ব্যবস্থা নিতে পারছে না, আপনি যে কথাটা বললেন গ্যাস উৎপাদনের, গ্যাসটা আসলে বাংলাদেশের সত্যি কথা, যতদিন আপনারা আন্দোলন করলেন ততদিন আপনারা কিন্তু আপনাদের সন্তানদের বাইরে থেকে কথা দিয়ে নিয়ে এসে যে তুমি পড়বা বিদেশে, তুমি শিখবা, কিন্তু তুমি চলে আসবা, আপনারা কিন্তু তা পারেন নাই। যে বামের সমস্যাটা এটা, বাম যত সুন্দর সংজ্ঞায়িত করে তত সুন্দর কিন্তু উপসংহারে যেতে পারে না। তা আমরা চাই উপসংহার বাম খুব ভালোভাবে আসুক, শুরু করতে পারে, শেষ করতে পারে, আপনি যেটা বলতে চাইছেন সংজ্ঞা করতে পারে, উপসংহার তত খারাপ কঠিন ভাবে হয় না। তো যেটা আগামী দিনে যদি মনে করেন আমাদের সন্তানরা, আমি সরকারের উদ্দেশ্যেও বলছি, আমাদের সন্তানরা গরিবদের যারা ওইভাবে পড়ালেখা করাতে পারবে না, যেটা জামাত করে, গরিব মানুষের বাচ্চা ধৈর্য না ব্যারিস্টার বানায় আনতেছে, ডাক্তার বানায় আনতেছে, দুই একটা প্রফেসর বানায় আনতেছে, তারপরে বলতেছে অমুক ডক্টরেট, অমুক এইটা সেইটা এইসব করছে, বাট পজিটিভলি করছে না, এটা শুধু নামের জন্য করছে। ওই যে বলে না যে অমুক যে প্রফেসর ছিল, কত বছর একটা কলেজে পড়ালে প্রফেসর হওয়া যায়, এটাই তারা জানে না। বাট আমরা ওইটা চাই না। আমরা চাই যদি সরকারি অর্থ ব্যয় গরিব সন্তানদেরকে বিদেশে এই গ্যাসের উপরে, তেলের উপরে, পানির উপরে আপনার যদি প্রশিক্ষণ দিয়ে পড়ালেখা করায় নিয়ে আসতে পারত, তাইলে আমার মনে হয় যে ফিউচারে অন্ততপক্ষে নিজেদের সন্তান পেতাম আমরা। আপনি বাপেক্সের কথা বললেন, কয়জন ইঞ্জিনিয়ার আছে? আমরা যখন একটা সেতু করতে যাই, একটা টানেল করতে যাই, আমরা যখন একটা উড়াল সেতু বানাতে যাই, তখন আমরা কেজি ধরে ধরে, মন ধরে ধরে আমরা বিদেশি যে দেশ থেকে টাকা নিয়ে আসি, ওই দেশের আমরা বিশেষজ্ঞ নিয়ে এসে তাদের মাধ্যমে আমরা করি। আমরা দেখেছি না পদ্মা সেতুতে 700-800 আপনার ইঞ্জিনিয়ার চীন থেকে আসছে। আমার ইঞ্জিনিয়াররা তাহলে কি করে? আমাদের বইয়ের তাহলে কি করে? আমাদের বইয়ের তাহলে কেন 600-700? সেটা বলছেন কেন আপনি? সেতুর এই যে টোল ব্যবস্থাপনা, সেটাও তো টোলের জন্য একজন রাষ্ট্রপ্রধান বলতে হয় যে টোল শেখার জন্য। দুঃখজনক ব্যাপার যে আমরা কি এতদিনে 54-55 বছরের দেশ এইটুকু শিখতে পারিনি কিভাবে টুল তুলতে হয়। এটা একটা উন্নত দেশকে দিয়ে তার কাছ থেকে শিখতে হবে। যেমন করে বাংলাদেশের আমলারা খিচুড়ি রান্না করা শেখার জন্য বিদেশে যায়, কিভাবে এসিতে সুইচ দিতে হবে, এসি লাগাইতে হবে, সেটার জন্য বিদেশে যায়। তো এই জায়গাগুলায় যদি আপনারা
আন্দোলনটা ওই জায়গায় আন্দোলন না করে আপনি শিক্ষার জায়গায় আন্দোলনটা করতেন, যে আমি আমার মানসম্পন্ন শিক্ষা চাই, আমি আমার মানসম্পন্ন শিক্ষিত সন্তানদের কাজে লাগাতে চাই, আমি দরকার পড়লে আরও যাও তুমি 20 বছর ওই আরেকটা বিদেশি গ্যাস কোম্পানিতে তুমি লেবারের কাজ করো, তুমি দরকার পড়লে ওইখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাজ করো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজ করো, করে তুমি আসো এই দেশে। কিভাবে একটা বিদেশি যদি বাংলাদেশের একটা মাটির পানির নিচে মাটি যদি জীবের মধ্যে ছুঁয়ে যদি বুঝতে পারে যে এই মাটির মধ্যে কি কি আছে, শুধু জীবে ছুঁয়ে যদি বুঝতে পারে, আমরা কেন মেশিন দিয়ে একদম গভীর মেশিন নলকূপ বসিয়েও আমরা পারি না? আমরা যে পারি না, এই পারার ব্যবস্থাটা আমরা কেউই করতে চাই না। আমি চন্দন ভাই বলতে চাই, সারাদিন যদি অঙ্ক করেন অঙ্ক মিলবে না যদি আপনি সূত্রের মধ্যে না ফেলেন অঙ্কটাকে আপনাকে ফর্মুলার মধ্যে ফেলতে হবে। ফর্মুলাটা কি? আজকের সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক। এই আগামী দিনের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের নায়ক মানে যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে তা না। রাষ্ট্রকে চালানোর জন্য বিভিন্ন হ্যান্ডস আমরা প্রশিক্ষিত করব, এবং যেটুকু আমাদের অভাব আছে সেটা বাইরে থেকে আমরা নিয়ে আসব। আমাদের কেন প্ল্যান নাই? আমাদের কেন 20 বছরের 10 বছরের? আমি 2011 সালে আপনার স্টেট ডিপার্টমেন্টের ফেলো করতে গিয়েছিলাম, তো ওইখানে আমি আধা ঘন্টার মতো শুধু আমি মনে করেছি, যখন বলেছেন 2040 আপনার বাজেট পেশ করছে তারা, আমি অনেকক্ষণ মনে করছি 14, তো আমি ভাবলাম যে 11 সাল 14 সালের বাজেট করে। আমি হাফ অ্যান আওয়ার আফটার আমি বুঝলাম যে 2040 বাজেট পেশ করছে, ডেভেলপমেন্ট বাজেট, যখন 2011 সাল। তো তারা যদি আপনার আরও 30 বছর পরের বাজেট 30 বছর আগে পেশ করতে পারে, আমরা কেন আমাদের বাজেটটা, বছরের বাজেটটা কেন আমরা জুলাইয়ের 31 তারিখে বাজেট পাস হয়, ইমপ্লিমেন্ট হয় কবে থেকে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, যখন আপনার বছরটা শেষ হয়ে যায়। আমরা তো এইটুকুই করতে পারি না। কই, আপনারা তো এটা নিয়ে কোনো আন্দোলন করলেন না যে বাজেটটা আমার জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে বা মার্চ থেকে হতে হবে? আমি কেন বাজেট শেষ করার জন্য আমাকে কেন পর্দা কিনতে হবে, টেলিভিশন কিনতে হবে, কার্পেট কিনতে হবে, আমাকে কেন ফ্রিজ কিনতে হবে, এসি কিনতে হবে? আমি আমার সঠিকভাবে আমি ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা, বলেন না যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? রাষ্ট্র বাংলাদেশ এমন একটা জায়গায় যার কিনা সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেওয়ার কোনো জায়গা নাই। তো এই ওষুধ দেওয়ার জায়গাগুলো আগে নির্ণয় করেন, ভালো ডাক্তার দিয়ে আগে দেখান, তার কুইনাইন লাগবে না প্যারাসিটামল লাগবে, এইটা আগে ব্যবস্থা করেন, তারপরে আমার মনে হয় যে সব হবে। যারা সমালোচক যদি শিক্ষিত না হয়, ওই রাষ্ট্র কিন্তু মুখ থুবড়ে পড়তে বাধ্য। মিস্টার সাজ্জাদ চৌধুরী। না, অনেকগুলো কথা মনি আপা বললেন, কথাগুলো অনেক যৌক্তিকতা অবশ্যই আছে, কিন্তু আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, এই যে আমাদের দেশে এডুকেশন বলেন বা আমাদের এক্সপার্ট তৈরির বিষয় বলেন, কেন আজকে বাংলাদেশ থেকে শত শত ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে দেশের বাইরে চলে যাচ্ছে, এটার সাথে তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, আপনি যেখানে গবেষণার ব্যবস্থা না করতে পারেন, আপনি যে কর্মটা করছেন তার যদি যথাযথ মজুরিটা আপনার না, রিমুনারেশন যাই বলেন, সম্মানে না দিতে পারেন, তাকে তো আপনি পাবেন না। এটার বাস্তবতা। সেইখানে প্রবলেমটা কোথায়? সেখানে সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশ, এটা আপনি মানেন আর না মানেন, যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে যারা সরকার পরিচালনা করেছেন সবাই লুটের একটা ধনিক শ্রেণী নির্ভর করেছেন, আর পাশে আমলাতন্ত্রের উপর নির্ভর করেছেন। আমলাতন্ত্র দেখেন আপনার এই যে 19 সরকারের আমলে এতগুলো ঘটনা ঘটেছে 18 মাসে, আমরা বলতেছি একটা ব্যুরোক্রেটের কিছু হয়েছে? বলেন আমারে। শেখ হাসিনার আমলের এত 4-5 জন সচিব গ্রেপ্তার করা ছাড়া আর কারো কিছু কিন্তু হয় নাই। কারণ এই আমলাতন্ত্রের উপর নির্ভর করা এবং এই যে লুটেরা ধনিক শ্রেণীর উপর নির্ভর করা, যেটা আমরা বলি, এদের উপর নির্ভর করলে আপনি দেশ আগাইতে পারবেন না। সাময়িকভাবে হয়তো মলম দিয়ে কিছু সারতে পারবেন, কিন্তু রোগ সারবে না। এই জায়গাটাকে আপনাকে বিবেচনা করতে হবে। একটা সরকার, নির্বাচিত সরকার, তাকে কেন আমলাদের উপর নির্ভর করতে হবে? কেন তাকে লুটেরা বিজনেস ব্যবসাদের উপর নির্ভর করতে হবে তাকে? আপনি দেখেন, আমি শুরুতে বললাম যে আজকে যে এস আলম গ্রুপ বা আরও ব্যবসায়ী গ্রুপ যারা চলে গেছিল, তারা আবার কিন্তু পুনর্বাসিত হয়ে যাচ্ছে। এটা পলিসির কারণে, দৃষ্টিভঙ্গির কারণে। এবং আমলারা দেখেন, আপনি নিজেই তো বললেন যে আজকে আপনার কি খিচুড়ি রান্নার জন্য বাইরে চলে যেতে হয়, শিখতে যাইতে হয়। এগুলো তো লুটপাট, এক ধরনের লুটপাট, এক ধরনের দুর্নীতি। এগুলো, সেগুলোর বিরুদ্ধে আপনি যদি শুরুতেই ব্যবস্থা না গ্রহণ করতে পারেন,
তাহলে কিন্তু সংকটে কিন্তু আপনারাই পড়বেন, আপনাদের সরকারই পড়বে। মানুষের মধ্যে কিন্তু এখন যে বিষয়টা আসছে, যেটা আমার অবজারভেশন আমি বলতেছি, মানুষ মনে করছিল যে ইউনিট সরকার তো দেশ শেষ করে দিয়েছে, আসলে ফ্যাক্ট। তারপর একটা নির্বাচিত সরকার আসবে, দেশটা একটু স্বাভাবিক হবে। কিন্তু শুরু থেকে যা শুরু হয়েছে আর কি, ছোট ছোট বিষয়গুলা কিন্তু মানুষের মধ্যে কিন্তু আবার এক ধরনের আতঙ্ক বা আশঙ্কা হচ্ছে কিনা বিবেচনা করবেন। আমার বিবেচনা আমি যা দেখলাম যে আসলে এই সরকার এগুলো পারবে কি, যে প্রশ্নটা জিল্লুর সাহেব প্রথমে কিন্তু করেছেন, এটা কঠিন একটা বিষয় চলে আসতেছে। এক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি সেটা সরকারকেই সেখানে করতে হবে। আর আমাদের দেশে তো লুটপাট, দুর্নীতি, প্রকল্প চুরি। আপনার একটা সেতু, আপনার ফ্লাইওভার, আপনি বললেন একটা ফ্লাইওভার শুরু হয় হয়তো 1000 কোটি টাকা দিয়ে, এটা শেষ করতে হয়তো 10,000 কোটি টাকা চলে যাচ্ছে, 9,000 কোটি লুটপাট। আমরা মেট্রো রেলে দেখেছেন, হ্যাঁ মেট্রো রেল খুব ভালো হয়েছে, কী পরিমাণ দুর্নীতি হয়েছে, পদ্মা সেতু কী পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতি। কিন্তু যারা করলো তাদের বিরুদ্ধে বিগত সরকার তো পারেনি ব্যবস্থা করতে। এখন যে সরকার আছে তাদেরকে আমরা দেখছি না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। এটা হলো বাংলাদেশের ট্র্যাজেডি। এই জায়গাটায় শুরুতে যদি ব্যবস্থা নিতে পারে তাহলে কিন্তু সেটা হবে। আর আমরা আরেকটা বিষয় আসছে যে মবের যে বিষয়টা, হ্যাঁ মব ছিল, সবসময় ছিল, থাকবে না তা না, কিন্তু এটাকে তো কন্ট্রোল করতে হবে। মবের শিকার আজকে হয়তো আমি হচ্ছি, কালকে আপনি হবেন তো মবের শিকার, এবং পরশুদিন আরেকজন মবের শিকার হবে, হয়েছে তো সবাই। 18 মাসে অনেকেই আপনার দলের লোকজন মবের শিকার হয় না, হয়েছে তো। আমরা আমাদের লোকজন মবের শিকার হয়েছে তো। এবং সেগুলো তো আপনাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আপনাকে সরকারকে ভূমিকা, দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তায়। এটা জনগণ তো পারে, সরকারকে এই জায়গাটায় দায়িত্ব নিতে হবে। আজকে এই টাকা পাচারের কথা বলা হচ্ছে, এখন উদ্যোগ নেক, একবারে পারবে না সরকার যে যে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়েছে সে টাকাগুলো ফেরত আনো। উদ্যোগটা গ্রহণ করুক, মানুষ দেখুক যে উদ্যোগ নিছে। কতদিন সময় লাগবে, 1 বছর না 2 বছর না 5 বছর, সেটা অন্য প্রশ্ন, কিন্তু উদ্যোগটা দেখাইতে হবে আপনাকে। মানুষকে তো একটা আস্থার জায়গা, ভরসার জায়গা দেখাইতে হবে আপনাকে। আপনি এই মুহূর্তে সব কিছু করে ফেলবেন এটা আমরা মনে করি না, কিন্তু আপনাকে উদ্যোগটা নিতে হবে, শুরুটা করতে হবে আপনাকে। শুরুটা আপনি করেন, মানুষের কাছে আস্থার জায়গাটা আপনি আনেন। তো আপনি দেখছেন না যে ওনারা শুরু করেছেন এখনো সেরকম যেটা করা দরকার যেভাবে সেটা শুরু। সেটা মনে ধরেন কিছু কাজ তো সংস্কারমূলক কাজ, সেগুলো তো হচ্ছে, সেটাই করছি না আমি। কিন্তু মূল জায়গাগুলোতে এই অর্থনীতির ক্ষেত্রে আসলে তো সত্যি অর্থনীতি দেশটা তো একবারে হয়ে গেছে, একটা শূন্য একটা এর মধ্যে চলে আসছে। সেখান থেকে এই গভর্নমেন্ট ক্ষমতা নিচ্ছে, কঠিন তাদের জন্য কঠিন। কিন্তু আপনাকে তো এই জায়গাটাতে এমন স্টেপগুলো নিতে হবে, অন্তত বাস্তবায়ন হয়তো অনেক সময় লাগবে আপনার, কিন্তু আপনাকে শুরু করতে হবে। দেখেন, শুরু তো করেছে, বাস্তবায়ন সময় লাগবে, এটা যেমন কথা আপনি বুঝলেন, কিন্তু যখন সমালোচনা করেন তখন কিন্তু এটা বুঝেন না, কিংবা বুঝেও না বুঝার ভান করেন। বাস্তবায়ন করতে সময় লাগবে, এবং বিএনপিকে বুঝতে হবে যে 18 বছর 19 বছর পরে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে। এই 19টা বছর বিএনপি ওইভাবে বিরোধী দলও ছিল না, সরকারি দল তো অনেক দূরের কথা। তাদেরকে 20টা 25টা 30টা এমপি বা 6টা 7টা এমপি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। যেভাবে মেকিং করা হয়েছে ওইভাবেই সঙ্গে সঙ্গে যেতে হয়েছে। তার 2-3টা ইলেকশনে নির্বাচনেই যায় নাই। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, আমাদের নেতা চেষ্টা করছে, যিনি কিনা 17 বছরই দেশের বাইরে ছিলেন, থাকতে বাধ্য হয়েছিলেন। তো এই যে একজন মানুষ দেশের বাইরে থেকেও, আমি ওনাকে যতটুকু দেখেছি, উনি মানে বাংলাদেশের টাইম অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত অবধি যে ওই চেয়ারটায় বসে থাকতেন, ওই চেয়ারটা বসে থাকা মানেই যে মিটিং করা বিভিন্ন জনের সাথে, এই যে সে সম্পূর্ণরূপে বিদেশ থাকতেন ঠিকই, তার দেহটা কিন্তু মনটা বাংলাদেশ নিয়েই চিন্তা করতেন। সেই চিন্তায় কিন্তু উনি এই জন্যই বলেছিলেন উই হ্যাভ আ প্ল্যান। তো এই উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনার যেমন আপনার ফ্যামিলি কার্ড দিয়েছেন, ঠিক তেমনই কৃষক কার্ড দিয়েছেন। যে কৃষকের জন্য আপনারা এত আন্দোলন করেন, আমরা আপনাদের প্রতি খুশি ওই ব্যাপারে। সেই কৃষকের 10,000 টাকা 1,85,00,000 দিছিল, কিন্তু সবাই পায় নাই। সেটা না, আমি ঋণটা যে মওকুফ করেছে 10,000 টাকা পর্যন্ত, সেটাই বলতে চাচ্ছিলাম। এটা বলে 92 সালে একটা ছোট্ট কথা ইন্টারফেয়ার করি, যখন খালেদা জিয়া ক্ষমতা আসলেন তখন 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করছিলেন, কৃষকরা খুব খুশি। হঠাৎ দেখা গেল 97-98 সালে ওই সময় এসে
প্রধানমন্ত্রী বলেছেন কৃষি ঋণ মৌকুফ হয়েছে, তা আমরা তো কৃষক আন্দোলন করি, তো দেখা গেল যে 8 বছরের যে কৃষি ঋণ সুদ বাড়তে বাড়তে কৃষক ঋণ কিন্তু মৌকুফ হয় নাই। এটা আপনারা এইবার ওইভাবে করে নেবেন। আমি বলি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে এবং 7-8 বছর পরে আপনার ঠিক আছে 98 কে ক্ষমতায় ছিল, দেখেন আরেকটা সরকার ছিল এবং তারা এই কাজটা করেছে, এই নোংরামিটা করেছে। নোংরামিটা, কৃষক তো জাতির সম্পদ, এই জাতির কৃষি প্রধান দেশ, সেই তাদের সাথে এই নোংরামিটা করা উচিত হয় নাই, ব্যাংকগুলোরও উচিত হয় নাই। যেটা যখন দায় মুক্তি দেওয়ার, সেই দায় মুক্তিটা নিশ্চয়ই আজকের প্রধানমন্ত্রী, এখন 10,000 টাকা মৌকুফ করছে, আমি বলি আজকের প্রধানমন্ত্রী নিশ্চয়ই অতীত থেকে এই শিক্ষাটা নেবেন অবশ্যই। এবং আপনি আমার সামনে যেভাবে বললেন, আরো 5 জায়গায় বললে হবে কি একটা ইটা সৃষ্টি হবে যে আমি এটা কানে, ওনার কান পর্যন্ত যাওয়া দরকার যে উনি অতীতে যে ঘটনাটা ঘটেছে বা অন্য সরকার যেটা ঘটানোর চেষ্টা করেছে সেটা যেন ফিউচারে যেন না হয়। আমরা এইটুকু করব, এইটুকু অবশ্যই আমরা করার চেষ্টা করব। কিন্তু ওইখানে তো ওইটা আমাদের হাতে নাই যে একদম এই দেশটা এমন দেশ যেটা একদম শেষ হয়ে যাওয়ার পরেও ফিনিক্স পাখির মতো আবার ওইটা জন্মগ্রহণ করে ওইখান থেকে। তো এই জায়গাগুলো আমরা অনেক বিচার দেখেন, আপনার অনেক বিচার শেষ হয়ে গেছে, তারপর আবার নতুন করে বিচার হয়ে একদম ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। অনেক ঋণ মওকুফ করা হয়েছে, পরে আবার এটা উজ্জীবিত হয়েছে। অনেক বাড়ি দান করা হয়েছে। আমি দূরে যাব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে বাড়িটা থেকে উৎখাত করা হয়েছে, উনি কিন্তু কখনোই চান নাই যে আমাকে একটা বাড়ি দেওয়া হোক। আরেকটা সরকার ওনাকে এসে দিয়েছিল, সেটা আরেকটা সরকার এসে তাকে যেভাবে হেনস্থ করে ওই বাড়িটা থেকে বের করে দিয়েছে। তো এটা নিজের জীবনের অনেকগুলো অংশ দিয়ে কিন্তু এটা আমরা বুঝেছি। এখন ফিউচারে আমাদের কি আছে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমরা ফিউচারটা গড়তে পারি না। আমরা এটা যদি উন্নত দেশ হতো যে এখানে হাকিম নড়বে হুকুম নড়বে না, এটা হয় উন্নত দেশে। এইসব অনুন্নত দেশে এইখানে হুকুমটা আগে নড়াইতে হবে, তারপরে হাকিম তো আছেই আমার হাতে। শেষের দিকে জাস্ট 2 মিনিট করে দুজনই সেই জায়গায় আমি আরেকটা কথা একটু বলতে চাই যে টাকা ছোট করে পাচার যে ফেরত, যেটা কন্ট্রোলের কথা বললেন, টাকা পাচার ফেরতটা আনা যতটা সহজ বলা হয় ততটা সহজ না, অনেক কঠিন। আমাদের সরকার চেষ্টা করছে, কিন্তু আপনার এই ফেরতটা বা টাকা যাতে পাচার না হয় সেটার জন্য আপনার মনে আছে সাইফুর রহমান সাহেব যখন উনি অর্থমন্ত্রী ছিলেন, উনি কালো টাকা সাদা করার চেষ্টা করেছিলেন যাতে দেশের টাকাটা বিদেশ না যায়, টাকার হিসাব দিতে না পারার কারণে। এই দেশের টাকা যেন বিদেশ না যায়, আমি মনে করি যে পাচার টাকা ফেরত আনা তো আছেই, যেটা এরপরে যেন বিদেশ যেতে না পারে ওই ব্যবস্থাটাও করা উচিত আগে। এটার জন্য আপনারা আপনাদের সুন্দর সুন্দর মাথা থেকে সুন্দর সুন্দর বুদ্ধি বের করেন। ধন্যবাদ আপনার সুন্দর মাথা থেকে। এখন 2 মিনিট ক্লোজিং রিমার্কস। আচ্ছা, প্রথমত হলো যে আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসুক। এক, দ্বিতীয়ত হলো যে আমরা বামপন্থীরা মনে করি যে দীর্ঘদিন ধরে গত 54 বছরে যারা বাংলাদেশটাকে শাসন করেছে তারা সবাই একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে, যে লুটেরা ধনিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, এবং তথাকথিত মুক্তবাজার অর্থনীতির নামে দেশ পরিচালনা করেছে। তার যে একটা প্রতিফলন সেটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে, বাংলাদেশের রাষ্ট্রে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে এবং এই কারণেই নানা ধরনের সংকটগুলো তৈরি হচ্ছে। তৃতীয়ত হলো একটা সরকার যে দেশ পরিচালনা করে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে, তার শ্রেণী দৃষ্টিভঙ্গি দিয়ে। আমরা আশা করব বর্তমান সরকার এই জায়গাটাতে তারা তাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ রেখেই অগ্রসর হবে। কিন্তু যে কাজগুলো শুরু করা দরকার, আমি যে কথাগুলো বললাম সেই কাজগুলো শুরু করা দরকার এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা দরকার। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। জি ধন্যবাদ। আপনার মানুষের মধ্যে আস্থা ফেরানোর জন্য এই সরকার সর্বোপরি চেষ্টা করছে। এই সরকার মানুষের মধ্যে আস্থা ফেরানোর জন্য নিজে তার প্রোটোকল বাদ দিয়েছে, নিজে সাধারণ মানুষের মতো ট্রাফিককে বসে থাকে জ্যামে, নিজে আপনার সব মানুষ সমান সেই হিসেবে কৃচ্ছতা সাধনের জন্য অভিজ্ঞতা সময় এরকম যে আমাদের আসলে মানুষের বিশ্বাসের ব্যাপারে এরশাদ সাহেব সাইকেল চালায় আসছেন, ঠিক আছে আপনার কথা, উনি ওরকম না, উনি এটাকে প্রচার করার পক্ষে না এবং নিজে ঠিক থাকার জন্য আপনার এমপিদের যেভাবে এতদিন আপনারা খালি আমাদের
খোটা দিতেন, সেই গাড়ি, সেই আপনার এই কি বলে প্লট, এগুলা বাদ দিয়েছে এবং সেটা বিল আকারে প্রকাশ করেছে। আপনি দেখেন আজকে বিল 2/3 মেজরিটির বেশি ভোট পেয়ে বেশি আসন নিয়ে যে সরকার, সে নিজে তার ত্যাগ নিজে ত্যাগ স্বীকার করেছে, তারপরে বিরোধী দলের পক্ষে গেছে। বিরোধী দলের তো এটা ইয়ের মধ্যে ছিল, ইস্তেহারে ছিল, বিএনপির ইস্তেহারে ছিল না, সেটা করেছে। আস্থা ফিরে আনার জন্য সরকার কি করেছে এই 2 মাসের মধ্যে? একটা ঈদ গিয়েছে, রমজান গিয়েছে, চাঁদাবাজি ওইভাবে হয় নাই, ঈদ গিয়েছে, মানুষের কাছে কয় টাকা ছিল বড় কথা না, মানুষ নিঃসংকোচে নির্ভয়ে শেষ রাত পর্যন্ত, যেহেতু আমি টকশো করি, আমি অনেক রাতে ফিরি, আমি দেখেছি রাস্তায় অন্য বছরের চেয়ে এই বছর অনেক রাত পর্যন্ত মানুষ বাইরে থেকে ঘরে ফিরেছে, আলহামদুলিল্লাহ। আপনার ঈদের পরে পূজা আসছে, পূজাতে মানুষকে আমি দেখেছি আবার সবাই একাকার হয়ে একজন আরেকজনকে সহযোগিতা করেছে। শহীদ মিনারে আপনার পুষ্পস্তবক অর্পণ থেকে মধ্যরাত থেকে শুরু করে আমরা দেখেছি নির্ভয়ে হয়েছে। স্মৃতিসৌধ থেকে শুরু করে সবগুলো জায়গায় মানুষ অন্তত এই যে নিশ্চয়তা, আমার জীবনের নিশ্চয়তা, এই জায়গাটার কিছুটা অংশ, আমি বলবো 60% 70% অংশ ফিল আপ হওয়ার চেষ্টা হয়েছে। আর মব যেটা বলছেন সেটা ওইটুকু যেটুকু কমেছে, কিন্তু আমি বলবো না যে মব একবার বন্ধ হয়েছে, চেষ্টা করছে। তো এই যে সরকার সম্পূর্ণ চেষ্টা করছে জনগণের জন্য, আপনাদের মতো রাজনীতিবিদদের জন্য এবং সরকারের নিজস্ব সন্তানদের জন্য, ভোটারদের জন্য, সবার জন্যই চেষ্টা করছে। এইটুকু আপনারা যদি সহযোগিতা করেন, আগামী দিনে এই চেষ্টাটা অব্যাহত থাকবে। একটা সময় চেষ্টাটাই সুন্দর একটা দেশে রূপান্তরিত হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মতো ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হোয়াটসঅ্যাপ দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার কাজী সাজ্জাদ জহির চন্দন এবং মিস নীলোফার চৌধুরী মনি অসংখ্য ধন্যবাদ এই আলোচনা জন্য। দর্শক, আমরা নানা রকমের সংকট নিয়ে কথা বলছিলাম। সংকটটা নতুন নয়, অনেক পুরনো, এবং অনেক গভীর ক্ষত জমা হয়ে আছে পুরো জাতির উপরে, এবং সেই ক্ষত থেকে মুক্ত করা একটা সরকারের পক্ষে 2 মাসই হয়তো সম্ভব না, এটা কেউ আশাও করে না। কিন্তু যেটা মানুষ আশা করে, এখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করবার একটা প্রয়াস থাকবে, এটা সবার প্রত্যাশা। এবং একই সঙ্গে এই সরকারের কাছে অন্তত প্রত্যাশা, কেন দীর্ঘ সংগ্রাম, লড়াই এবং একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, মাঝখানে যদিও অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কিন্তু স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্যে দিয়ে আজকে যারা ক্ষমতায় তারাই আসবেন। তাদের কাছে যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে তারা এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন যে ব্যবস্থা আসলে দেশটাকে পরিচালনা করবে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল নয়। নিঃসন্দেহে ব্যক্তি গুরুত্বপূর্ণ, দলও থাকবে ক্ষমতায়, কিন্তু ব্যবস্থা যেন ব্যক্তি বা দল বা গোষ্ঠীর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আমরা আশা করব যে এই অঙ্গীকার তারা পূরণ করবেন এবং এই কাজটা তারা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।